আজকে ক্লাস 9 এর শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের পরবর্তী দিনের ক্লাস। আগের দিন তোমাদের এই পর্যন্ত বেশ কিছু অংশ আমি পড়িয়ে ফেলেছি। তো আগের দিন আমরা পরবশ, কম্পন, অনুনাদ এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে, আগে পড়েছি তরঙ্গর বেগ বা শব্দের বেগও পড়েছি, আরও ডিটেলসে পড়ে নেব। তরঙ্গের বেগের মতনই শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা দিয়ে কিছু গাণিতিক সমস্যা করব, এবং তারপরে চলে যাব শব্দের প্রতিফলন ধর্ম, সেখানে চলে যাব। তো প্রথম হচ্ছে শব্দের বেগ কোন কোন বিষয়ে নির্ভর করে বা কার কার উপর নির্ভর করে, বা শব্দের বেগে নির্ভরশীলতা। প্রথম আমরা পড়েছি তরঙ্গের বেগ নির্ভর করে মাধ্যমের উপর। মাধ্যমটা হতে হবে স্থিতিস্থাপক, জড় মাধ্যম, স্থিতিস্থাপক জড় মাধ্যম হতে হবে। আর আমরা জানি কি মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে। মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে। কিভাবে করে দেখেছিলাম, মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হয় শব্দের বেগ তত বেশি হয়, মানে ভি সমানুপাতিক এবং বর্গমূলের সমানুপাতিক স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ককে ই দিয়ে লেখা হয়। যেমন কঠিন মাধ্যমের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক, তরল বা গ্যাস মাধ্যমের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এছাড়া কঠিন মাধ্যমের ক্ষেত্রে একটা গুণাঙ্ক হয়, সেটা হলো দৃঢ়তা গুণাঙ্ক। তো এগুলোর উপর নির্ভর করে। 2 নম্বর, মাধ্যমের ঘনত্ব। কোন মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক সব থেকে বেশি? কঠিন মাধ্যমের বেশি, তাই কঠিন মাধ্যমের বেগ বেশি। ঘনত্বের সাথে সম্পর্ক কেমন? বেগ প্রপোর্শনাল টু 1/√ডেন্সিটি। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে যদি ঘনত্বের পরিবর্তন হয়, তাহলে ঘনত্ব যত কমবে তত শব্দের বেগ বাড়বে, ব্যস্তানুপাতিক বর্গমূলের। 3 নম্বর, উষ্ণতার প্রভাব। এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দেখেছিলাম উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়ে। তো আগের দিন একটা সূত্র লিখেছিলাম, উষ্ণতা, আগে কথাটা লিখে দিই, উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায়। তো সেখান থেকে একটা সূত্র বলেছিলাম, VT = V0 1 + 0.00183T। তো মনে রাখতে হবে এই যে সূত্রটা, এটা আমি আগের দিন বলতে ভুলে গেছি বা খেয়াল করিনি। টিটা হচ্ছে যখন উষ্ণতার পরিবর্তন কম হয়। যেমন আমরা ধরো 10 ডিগ্রি, 0 ডিগ্রিতে শব্দের বেগ এত, 10 ডিগ্রিতে কত, তখন আমরা করতে পারবো। টিটা হচ্ছে যদি উষ্ণতার পরিবর্তন কম হয়, V0টা হচ্ছে 0 ডিগ্রি সিতে শব্দের বেগ
আমি আগের দিন বলিনি কারণ ডিটেলসে বলবো বলে, সেই জন্য ওই পয়েন্টটা ওই জায়গাটা আমি বলিনি। আর ভিটিটা হচ্ছে টি ডিগ্রি সিতে শব্দের বেগ। মনে রাখতে হবে টিটা এখানে উষ্ণতা পরিবর্তন যদি কম হয়। সাধারণ যে সূত্র, যেটা বেশি উষ্ণতা পরিবর্তন কম উষ্ণতা পরিবর্তন, সেক্ষেত্রে ভি প্রধান সূত্র। ভি সমানুপাতিক রুট ওভার টি। টি মানে হচ্ছে পরম স্কেলে, এটা খুব ভালো করে মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। পরম স্কেল মানে কেলভিন স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেলে উষ্ণতা মানে সেলসিয়াসে যা হবে, টি মানে মনে রাখবো টি প্লাস 273। সেলসিয়াস স্কেলে যা মান হবে তাকে কেলভিনে নিয়ে যেতে গেলে আমাকে 273 যোগ করে দিতে হবে। নেক্সট, চার নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, আমরা এটা অঙ্ক করাচ্ছি এরপর। আর্দ্রতার প্রভাব। শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি। যত আর্দ্রতা বাড়বে তত বায়ুর ঘনত্ব কমবে। আর্দ্রতা বাড়ছে মানে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যার ফলে মাধ্যমের ঘনত্ব কমে যাচ্ছে, ফলে শব্দের বেগ বাড়বে। সেই জন্য শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। যেহেতু আমাদের ঘনত্বের সূত্র অনুসারে ঘনত্ব কমলে বেগ বাড়ে নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, যেহেতু নির্দিষ্ট মাধ্যমে যদি ঘনত্ব কমিয়ে দিই তাহলে সেই মাধ্যমের বেগ বেড়ে যাবে। যেহেতু শুষ্ক বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু হচ্ছে আর্দ্র বায়ুর ঘনত্ব কম, কারণ জল মিশে থাকছে। বায়ুর আণবিক গুরুত্ব হলো 28.8 আর জলের বা জলীয় বাষ্পের আণবিক গুরুত্ব হলো 18। তো 100% যদি বিশুদ্ধ শুষ্ক বায়ু হয় তার আণবিক গুরুত্ব হবে 28.8 বা 30-এর কাছাকাছি। এবার তার মধ্যে যদি জল মিশে যায়, দেখা গেল 70% বায়ু আছে, 30% জল আছে, তাহলে 30% যে জলটা যুক্ত হচ্ছে জলীয় বাষ্প তার আণবিক গুরুত্ব 18, তাহলে নিশ্চয়ই ঘনত্বটা কমে যাবে। কম ঘনত্ব জিনিস মেশালে অবশ্যই তার আণবিক গুরুত্ব কমে যায়। তো বায়ুর থেকে জলীয় বাষ্প ঘনত্ব কম, তাই কার্যকর ঘনত্বটা মোটের উপর কমে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। নেক্সট, পাঁচ নম্বর, চাপের প্রভাব। এটাও ভালো করে মনে রাখতে হবে। এটাই আমাদের লাস্ট পয়েন্ট। সেটা হলো স্থির উষ্ণতায়, খুব গুরুত্বপূর্ণ, শব্দের বেগের উপর চাপের প্রভাব নেই। তাহলে স্থির উষ্ণতায় শব্দের বেগের উপর চাপের কোনো প্রভাব নেই, কারণ উষ্ণতা স্থির থাকলে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, তার ফলে চাপ আর ঘনত্বের অনুপাত ধ্রুবক থাকে। স্থির উষ্ণতায় চাপ আর ঘনত্বের অনুপাত ধ্রুবক, এই কারণে চাপ বাড়লে ঘনত্বের বাড়ছে, তাহলে অনুপাতটা ধ্রুবক থাকার জন্য স্থির উষ্ণতায়
শব্দের বেগ পরিবর্তন হবে না যদি চাপের পরিবর্তন করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বললো প্রমাণ চাপে শব্দের বেগ এত, একই উষ্ণতায় চাপ দ্বিগুণ করা হলো শব্দের বেগ কত হবে? উত্তর হবে একই থাকবে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। তাহলে এই হচ্ছে 5টা পয়েন্ট প্রথম থেকে। তাহলে ফার্স্ট পয়েন্ট ছিল কি? মাধ্যমের স্থিতিস্থাপক ঘনত্ব, মাধ্যমটা স্থিতিস্থাপক জড় মাধ্যম হতে হবে। এবং সেখানে কি দেখলাম? মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান যত বাড়বে শব্দের বেগ বাড়বে। সেকেন্ড পয়েন্ট আমরা পড়েছিলাম মাধ্যমের ঘনত্ব, এখানেই মুছে দিয়েছি। মাধ্যমের ঘনত্বের সাথে কেমন সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে যদি ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ হ্রাস পাবে, নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পেলে শব্দের বেগ হ্রাস পাবে। 3 নম্বর পড়েছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, উষ্ণতার প্রভাব। এই সূত্রটা আগের দিন লিখে দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের মনে রাখতে হবে, যেহেতু ডিটেলসে বলবো তাই তখন আর বলিনি। উষ্ণতা যে এই টিটা, উষ্ণতার পরিবর্তন যখন খুব কম হবে তখন আমরা এই সূত্র কাজে লাগাবো। কিন্তু প্রধান সূত্র হচ্ছে ভি সমানুপাতিক রুট ওভার টি। ভি সমানুপাতিক রুট ওভার টি। ওকে, দেখে একটা অঙ্ক করি। তোমরা এই তাহলে 5টা বিষয়ের উপর শব্দের বেগ নির্ভর করে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মাধ্যমের ঘনত্ব, উষ্ণতা, আর্দ্রতা, চাপ। চাপের কোনো প্রভাব নেই, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে চাপের কোনো প্রভাব নেই। যেমন বললো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। ওকে, 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 273 না বললাম, ধরো আমাদের এটা আছে ডিগ্রি 273 মধ্যে আছে। আমরা এটাকে করি, একটু ক্যালকুলেটর নিয়ে একটা অঙ্ক তৈরি করতে হবে আমাদের। 1273 গুণ 819 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ কত? আমি হিসেব করে নিলাম, ক্যালকুলেশন করতে সহজ সুবিধা হবে, কাটাকুটি করতে। তো যেহেতু এখানে উষ্ণতা বৃদ্ধিটা অনেক বেশি, 0 থেকে 819, তাহলে কিন্তু VT = V0 1 + 0.00183T, এই সূত্র ব্যবহার করা যাবে না। তো আমরা করব কোনটা? V সমানুপাতিক রুট টি, আমরা জানি। তাহলে অতএব V0/V কত বলেছে? 819 সমান, দেখো টিটা কত? 0তে মানে কি বলেছি? সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, আর 819 ডিগ্রি সেলসিয়াস সমান 819 প্লাস 273 মানে 1092 কেলভিন। তাহলে V0 যখন সমানুপাতিক টি, তাহলে প্রথমে টি এর মানটা কত? 273 ভাগ রুট ওভার দিস, এরকম করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাই রুট ওভার 1000। 819 এর ক্ষেত্রে টি এর মানটা কত? ক্যাপিটাল টি হচ্ছে 273 যোগ করে বসাতে হয়। তাহলে এটা কেটে কেটে যাচ্ছে 4, তাহলে 1/√4 মানে 1/2। তাহলে V 819 সমান 2 × V0 মানে 332 মানে 664 মিটার পার সেকেন্ড। তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ দাঁড়িয়ে গেল 664 মিটার পার সেকেন্ড। তো আমরা শিখে গেলাম কি করে করতে হবে। এখানে বলতে পারে ধরো প্রশ্ন কিছু,
কোশ্চেন প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে। গ্রীষ্মকাল ও শীতকালে গ্রীষ্মকাল ও শীতকাল কোন সময় শব্দের বেগ বেশি? যুক্তি দিয়ে লিখতে হবে 2 নম্বরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন আমরা একটা লিখতে পারি, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগ বেশি হয় কেন? তোমরা এগুলো যুক্তি দিয়ে সব উষ্ণতার প্রভাব, উষ্ণতা, আর্দ্রতা যেগুলো দিয়েছি। 3 নম্বর আমরা বলতে পারি, এটা অঙ্ক দিয়ে রাখি, কোন উষ্ণতায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগের 3 গুণ হবে। দেখা যাচ্ছে সব? একই দিনে দিল্লি ও পুরী উষ্ণতা একই, শব্দের বেগ কোথায় বেশি? শব্দের বেগ বেশি কোথায়? একই দিনে দিল্লি এবং পুরীতে উষ্ণতা একই, তাহলে কোথায় শব্দের বেগটা বেশি হবে সেটা যুক্তি দিয়ে লিখতে হয়। তো প্রশ্নগুলো তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। আর একটা প্রশ্ন দিয়ে রাখি, খুব উঁচু জায়গায় শব্দের বেগ কিভাবে প্রভাবিত হবে? খুব উঁচু স্থানে, ধরো সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চলে গেলাম, উঁচু স্থান, শব্দের বেগ কিভাবে প্রভাবিত হবে? মানে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চলে শব্দের বেগ বেশি না কম হবে সেটা চিন্তা করে যুক্তি দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমরা করবে। এরপর চলে আসি একটা জিনিস, সেটাকে বলা হয় ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা হচ্ছে কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। কোনো একটা দেখা গেল বস্তু শব্দের বেগের সমান বেগ নিয়ে যাচ্ছে, কোনো একটা বস্তু শব্দের বেগের থেকে বেশি বেগে যাচ্ছে, কোনো একটা বস্তু শব্দের বেগ থেকে কম বেগ নিয়ে যাচ্ছে। তো ম্যাক সংখ্যা হচ্ছে কোনো বস্তুর বেগ, ভেলোসিটি অফ অবজেক্ট, কোনো বস্তুর বেগ বাই শব্দের বেগ।
ভেলোসিটি অফ সাউন্ড, এই দুটো রেশিওকে বলা হয় ম্যাক সংখ্যা। যদি 1 নম্বর অবজেক্টের ভেলোসিটি সাউন্ডের ভেলোসিটি থেকে বেশি হয়, তখন সেই শব্দকে বলা হয়, তখন সেই বস্তুর বেগকে বলা হয়, তখন সেই বস্তুর বেগকে বলা হয় সুপারসনিক বেগ। এই ক্ষেত্রে ম্যাক সংখ্যা গ্রেটার দ্যান 1। সুপারসনিক বেগের ক্ষেত্রে মানে সব বস্তুটা শব্দের বেগের থেকে বেশি বেগে যাচ্ছে, যেমন আমাদের জেট প্লেনের গতি সুপারসনিক। আবার যদি অবজেক্টের ভেলোসিটি ইকুয়ালস টু ভেলোসিটি অফ সাউন্ড হয়, সেই ক্ষেত্রে বস্তুর বেগকে বলা হয় সনিক বেগ। এই ক্ষেত্রে ম্যাক সংখ্যা লেস দ্যান 1, সরি ইকুয়াল টু 1, দুটো সমান, তাহলে অনুপাতটা হবে 1। আর 3 নম্বর বস্তুর বেগ যদি লেস দেন শব্দের বেগ হয়, তখন বস্তুর বেগকে আমরা বলবো সুপারসনিক, সনিক, আর তার নিচে হচ্ছে সাবসনিক। ওকে, এই ক্ষেত্রে ম্যাক সংখ্যা সাধারণত ধরো যেগুলো আমরা গাড়ি ঘোড়া চলে তাদের ক্ষেত্রে কিন্তু বেগটা শব্দের বেগের থেকে অনেকটাই কম হয়। এটা গাড়ি যাচ্ছে 72 কিলোমিটার/আওয়ার বেগে ট্রেন গেল, মানে 20 মিটার/সেকেন্ড, আর শব্দের বেগ 332, অনেকটাই কম। এক্ষেত্রে ম্যাক সংখ্যা লেস দ্যান। তাহলে আমরা কি শিখলাম? ম্যাক সংখ্যাটা বুঝে নিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হিসেবে আসে। তাহলে কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় আমাদের ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা 3 রকম মান হতে পারে। সুপারসনিক বেগের ক্ষেত্রে ম্যাক সংখ্যা 1 এর থেকে বড়, সনিক বেগের ক্ষেত্রে ম্যাক সংখ্যা 1 এর সমান, এবং সাবসনিকের ক্ষেত্রে ম্যাক সংখ্যা 1 এর থেকে ছোট। তাহলে এই তিনটে আমরা দেখলাম। একটা প্রশ্ন আমি দিয়ে রাখতে চেষ্টা করবে, কোশ্চেন নাম্বার 6, 5 এর পর 6, এটা একটা টপিক পড়ালাম। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগের তুলনা করো। অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে তোমরা এখানে আণবিক ভর বা ঘনত্ব নিয়ে চিন্তা করবে, পেরে যাবে। যে সূত্র অনুপাত বার করতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসব পরবর্তী যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রতিধ্বনি বা ইকো। ভালো করে বুঝতে হবে, মন দিয়ে শুনবে এবং বুঝে নিয়ে লিখে নেবে। শোনাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনলে ভালো করে বুঝতে পারবে এবং শুনে শুনে ধীরে ধীরে লিখে নেবে। এবং অঙ্কগুলো, প্রবলেমগুলো, এখান থেকে সব অনেক প্রবলেম করবো আমরা, প্রবলেমগুলো ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং শেখার জন্য, পরীক্ষার থেকেও আগে হচ্ছে শেখা দরকার। কারণ পরবর্তীকালে যারা তোমরা সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ মনে মনে আছে বা ইচ্ছে আছে যাদের, তাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের বেসিক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে কোনো লাভ হবে না। জোর করে সায়েন্স হয় না, এটা মাথায় রাখতে হবে। নিজেকে শিখে নিতে হবে ভালো করে। তার জন্যই আমার এই উদ্যোগ, তোমাদের জন্য বিভিন্ন প্রশ্ন আলোচনা করা এবং বিষয়গুলোকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা। তো আজকে আমাদের
যে পরবর্তী বিষয় সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। আমরা পড়েছিলাম শব্দের প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার সবই হয়, কিন্তু সমবর্তন হয় না। তো যাই হোক, প্রতিফলনে আমরা জানি কি আলোতে শিখেছি কোন একটা আলো এসে যখন পড়ে তখন তার এই কোণটা হচ্ছে আপাতন কোণ আই, ফিরে যাচ্ছে এদিকে একই কোণ করে, এটা হলো প্রতিসরণ কোণ আর, এটা হচ্ছে প্রতিফলক। যেখানে ধাক্কা খাবে দেওয়াল। শব্দের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আলোর থেকে অনেক বড়, আমরা যে শব্দগুলো শুনতে পাই তাকে বলে শ্রুতিগোচর শব্দ। আমরা যে শব্দটা কানে শুনতে পাই তার কম্পাঙ্কের সীমা 20 হার্জ থেকে 20,000 হার্জ। এই কম্পাঙ্কের মধ্যে যে শব্দগুলো উৎপন্ন হয় সেই শব্দগুলো আমাদের শ্রবণ যন্ত্রে ধরা পড়ে এবং মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করে। কিন্তু তাহলে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বার করি তাহলে করসপন্ডিং ভ্যালুগুলো কত? এখানে কম্পাঙ্ক, তাহলে এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্য আমরা বুঝতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে বেগ বাই কম্পাঙ্ক, তাহলে 330, শব্দের বেগ যদি 330 ধরি ভাগ 20, 16.5 মিটার। আর এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিন 330 ভাগ 20,000, 1.65 আসছে। এটা 1.65 সেন্টিমিটার, মোটামুটি 1.6 সেমি থেকে 1.6 মিটার এর মধ্যে যে শব্দগুলো উৎপন্ন হয়, যত তরঙ্গ দৈর্ঘ্য হয় সেগুলো আমরা শুনতে পাবো। এটা মিনিমাম ওয়েভলেন্থ, এটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তো শব্দের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক বড়। আলোর ক্ষেত্রে এটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, যে আলো দেখতে পাই দৃশ্যমান আলো, মানে যে আলোগুলো আমাদের চোখে অনুভূতি সৃষ্টি করে, মানে বেনিহাস ও কলা, তার রেঞ্জ হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি 7000 অ্যাংস্ট্রম এর মধ্যে। এই কালারগুলো আমরা দেখতে পাই, এটা লাল, এটা হচ্ছে বেগুনি, এর মধ্যে অনুভূত হয় কি, তার মানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিটার সেন্টিমিটার, এটা অ্যাংস্ট্রম। তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাই আলোর ক্ষেত্রে প্রতিফলকটা ছোট হলেও চলে, কিন্তু শব্দের ক্ষেত্রে প্রতিফলকটা বড় বড় লাগে। সেই জন্য বড় বড় ধরো যেগুলো রাস্তা কোলাহল যুক্ত স্থানে কথাবার্তা বললে বড় বড় যে বিল্ডিংগুলো থাকে তার দেওয়ালে কিন্তু শব্দ প্রতিফলিত হয় খুব ভালোভাবে, কিন্তু আলোর ক্ষেত্রে প্রতিফলকটা ছোট হলেও চলে। মনে রাখতে হবে প্রতিফলকের আকার নির্ভর করে মানে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যার তরঙ্গ দৈর্ঘ্য বড় তার প্রতিফলনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য তার প্রতিফলকটা বড় হতে হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার ক্ষেত্রে প্রতিফলকটা ছোট হলেও চলে। সেই কারণে শব্দের ক্ষেত্রে প্রতিফলকটা বড় দরকার, আলোর ক্ষেত্রে ক্ষুদ্র প্রতিফলকেও চলবে। তো যাই হোক, শব্দও ঠিক আলোর প্রতিফলনের মতন আপতিত। এটা হলো আপতিত তরঙ্গ, আপতিত শব্দ তরঙ্গ, যেটা শব্দটা ফিরে যাচ্ছে, প্রতিফলিত শব্দ তরঙ্গ। ঠিক আছে, এরা সর্বদা একই তলে থাকবে। এটা হচ্ছে অভিলম্ব এঁকেছি আমি। এরা সর্বদা একই তলে থাকবে। আপতিত শব্দ তরঙ্গ সূত্র যেটা, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দু, এটা আপতন বিন্দু। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই তলে থাকবে এবং আপতন কোণ
এবং প্রতিফলন কোণ সমান হবে, মানে কোণ I must be equals to angle R. Angle of incident and angle of reflection must be equal প্রতিফলিত। ওকে, এই হচ্ছে শব্দের প্রতিফলনের সূত্র এবং শব্দের তরঙ্গদৈর্ঘ্য বড় হওয়ার জন্য প্রতিফলকের আকার বড় হওয়ার খুব প্রয়োজন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দের প্রতিফলনটা আমরা পড়ে নিলাম। মনে রাখবো এখানে বেগের কোনো পরিবর্তন হবে না, তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক, কারণ মাধ্যমটা একই মাধ্যমের মধ্যে ঘোরাফেরা করছে, তাই শব্দের, তাহলে এখানে মনে রাখতে হবে শব্দের প্রতিফলনের জন্য যে প্রতিফলক প্রয়োজন তার আকার বড় হওয়া প্রয়োজন। কারণটা কি? শব্দের তরঙ্গদৈর্ঘ্য আলোক তরঙ্গ থেকে বড়, তাই প্রতিফলকটাকে অবশ্যই বড় আকারের একটা প্রতিফলক প্রয়োজন, যেটা মসৃণ অমসৃণ যাই হোক সেখানে প্রতিফলন ঘটবে। ওকে, এরপর আমরা চলে যাব শব্দের প্রতিফলনের ক্ষেত্রে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ঠিক করে লিখে নেবে, বুঝে নেবে, ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। পরবর্তী টপিক শব্দের প্রতিধ্বনি। প্রথম যে প্রতিধ্বনির মধ্যে পয়েন্টটা পড়তে হবে, প্রতিধ্বনি কাকে বলে পড়ে আসছি। প্রথম করতে হবে শব্দ নির্বন্ধ। বুঝে নি আগে, আমরা যখন কোনো একটা শব্দ শুনি তার রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ড স্টে করে, মস্তিষ্কের মধ্যে থেকে যায়। ওই সময়ের থেকে যদি কম সময় অন্য বললাম ধরো, তাহলে 0.1 থেকে কম মানে 0.08 সেকেন্ড সময় যদি দ্বিতীয় কোনো একটা শব্দ আমাদের মস্তিষ্কে পৌঁছায় শ্রবণ যন্ত্রের মাধ্যমে, সেই দ্বিতীয় শব্দকে কিন্তু আমরা অনুভূত হবে না আমাদের মস্তিষ্কে, কারণ তার আগে একটা শব্দ ওখানে এখনো অবস্থান করছে। তাহলে কোনো একটা শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসতে গেলে, আমাদের কানে পৌঁছতে গেলে, সেটাকে আলাদাভাবে যদি শুনতে গেলে মিনিমাম টাইম ডিফারেন্স কত হতে হবে? 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে। তাহলে এই যে 0.1 সেকেন্ড টাইম শব্দটা আমাদের মস্তিষ্কে, অনুভূতিটা, শব্দ শোনার অনুভূতি বা রেশ আমাদের মস্তিষ্কে স্থির বা স্থায়ী থাকছে, এটাকেই বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। তাহলে কি হলো? আমরা যখন কোনো শব্দ শুনি তার অনুভূতি আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড স্থায়ী থাকে। ওই সময়ে
মধ্যে মানে ওর থেকে কম সময় যদি দ্বিতীয় শব্দ কানে এসে পৌঁছায় সেক্ষেত্রে দ্বিতীয় শব্দটিকে আমরা অনুভব করতে পারি না, মানে সেই সেন্সেশনটা আমাদের মস্তিষ্কে ধরা পড়ে না। ওকে, সেই অনুভূতিটা আমাদের মস্তিষ্কে ধরা পড়ে না বা আমরা বুঝতে পারি না দ্বিতীয় শব্দকে। এই ঘটনাকে বা একেই বলা হয়, এই যে টাইম 0.1 সেকেন্ড, একেই বলা হয় শব্দ নির্ভুল। তাহলে আমরা যখন কোনো একটা শব্দ শুনবো, তার রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে কিছুক্ষণ সময় ধরে থেকে যাবে। সেই সময়ের মধ্যে যদি দ্বিতীয় শব্দ এসে আমাদের কানে পৌঁছায়, তাহলে সেই শব্দের অনুভূতি কখনোই আমাদের মস্তিষ্কে অনুভূত হবে না। এই ঘটনাকেই বলছি আমরা শব্দ নির্ভর। তাহলে কোনো একটা শব্দ প্রতিফলিত হয়ে যখন ফিরে আসবে, তাহলে সেই দুটো শব্দ, আমি শব্দ উৎপন্ন করলাম, শব্দটা দূরে কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, প্রতিধ্বনি ফিরে আসছে। যেটা ফিরে আসছে সেটা হলো মূল শব্দের প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি যদি শুনতে হয়, ফিরে আসা শব্দটাকে যদি পৃথকভাবে শুনতে হয়, যে কথা বললাম পাহাড়ি অঞ্চলে কথা বললে ওই ফিরে আসে, কারণ অনেক দূর থেকে প্রতিফলিত হয়ে আসছে, সেই টাইমটা অনেক বেশি, 0.1 সেকেন্ডের থেকে অনেক বেশি। তাই দ্বিতীয় শব্দটা কিন্তু আমরা বারবার শুনতে পাই, রিপিট হয়। তো এই যে ফিরে আসার ঘটনা, তাহলে ফিরে আসতে গেলে মিনিমাম দুটো শব্দ, যে শব্দ উৎপন্ন করলাম আর বা যে শব্দ শুনলাম, তারপর দ্বিতীয়বার যখন যে শব্দ শুনবো, দুটো শব্দের মধ্যে মিনিমাম টাইম ডিফারেন্স হতে হবে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট, তাহলে প্রতিধ্বনি মানে কি? যে শব্দটা মূল শব্দ থেকে উৎপন্ন হওয়ার পর 0.1 সেকেন্ড এর বেশি সময় পর ফিরে আসছে কোনো প্রতিফলকে থেকে প্রতিফলিত হয়ে, সেই শব্দটাকে, দ্বিতীয় শব্দকে প্রথম শব্দে প্রতিধ্বনি বলা হচ্ছে। তাহলে শব্দ যখন দূরবর্তী কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে প্রথম বা মূল শব্দের পুনরাবৃত্তি রূপে শ্রোতার কাছে, শ্রোতার কানে এসে পৌঁছায়, তখন ওই দ্বিতীয় শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়।
তাহলে শব্দ যখন কোনো দূরবর্তী প্রতিফলকে প্রতিফলিত হয় মূল শব্দে পুনরাবৃত্তি রূপে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছাচ্ছে, তখন সেই দ্বিতীয় শব্দটাকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়। আচ্ছা, এবার গাণিতিক জায়গা, এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শব্দ শুনতে গেলে কোনো একটা শব্দ যদি প্রতিধ্বনি শুনতে হয়, তাহলে প্রতিফলকটা, ধরো দূরে একটা জায়গায় আমি শব্দ করলাম, আমরা যখন ঘরে কথা বলি সেখানে কিন্তু ইকো হয় না বা প্রতিধ্বনির সৃষ্টি হয় না, কারণ প্রতিফলকগুলো থেকে যে শব্দ, দেওয়াল থেকে শব্দগুলো ফিরে ফিরে আসছে ধাক্কা খেয়ে, সেটা কিন্তু 0.1 সেকেন্ডের থেকে কম সময়ে ফিরে চলে আসছে। সেই জন্য মানে আমরা যে কথাটা বলছি দূরে দেওয়ালে ধাক্কা লাগলো, বা যদি খুব বড় হলঘর হয় যেটা অনেকটা বড়, সেখানে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। ওকে, কারণ সেক্ষেত্রে শব্দটা ফিরে আসতে গেলে যে ডিস্টেন্স মানে টাইম 0.1 সেকেন্ড, তার থেকে বেশি সময় লাগে। তাহলে বড় বড় হলঘরের ক্ষেত্রে প্রতিধ্বনি হলেও আমাদের ছোট ছোট যে ঘর সেখানে কিন্তু কখনো প্রতিধ্বনি সৃষ্টি হবে না। ওকে, তো মিনিমাম তাহলে কত দূরত্বে, ন্যূনতম কত দূরত্বে প্রতিফলকটা থাকলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো সেটা আমাদের শিখতে হবে। তো শব্দ দু রকমের আমরা পড়বো, একটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, যেমন ধরো হর্নের শব্দ দিলাম, হঠাৎ করে একটা হাততালি দিলাম, এরকম করে একটা হাততালি দিলাম, তাহলে একটা ক্ষণস্থায়ী শব্দ, তার প্রতিধ্বনি শুনতে গেলে কত। আর বোধগম্য শব্দ মানে আমরা যে কথা বলি, ঠিক আছে, একমাত্রিক শব্দ, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক মানে সিলেবেল আছে, সেটা বলে বোধগম্য শব্দ, তার জন্য প্রতিফলকের দূরত্ব কত, এই দুটো বিষয় ভালো করে আমরা শিখব। তো তাহলে আমাদের টপিক হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ, এটা অঙ্ক আসে, এটাই একটা অঙ্ক। প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা যে শুনবে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয়। তাহলে আমাদের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক আর প্রতিফলকের, শ্রোতার প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখা যাক, প্রথম হচ্ছে তাহলে ক্ষণস্থায়ী শব্দ। তো ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আমরা কি শিখেছি, ন্যূনতম যে সময় ব্যবধান হতে হবে, যাবে শব্দটা এখানে ধরো এটা সোর্স, শ্রোতা থেকে একটা শব্দ উৎপন্ন করলো, ক্ষণস্থায়ী হাততালি দিল, এই হলো দেওয়াল। তো শব্দটা যাবে, ফিরে আসবে, এই ডিস্টেন্সটা ধরলাম এক্স, ন্যূনতম দূরত্বটা এক্স, তার মানে যাওয়ার সময় যাচ্ছে এক্স, ফেরার সময় ফিরে আসছে এক্স, তাহলে আপ ডাউনে মোট কত যাচ্ছে 2x। তাহলে 2x দূরত্ব যেতে ন্যূনতম সময় লাগতে হবে 0.1 সেকেন্ড বা তার বেশি। মিনিমাম ডিস্টেন্স বার করছে, যেহেতু টাইম ডিফারেন্সটা ধরে নিচ্ছি 0.1, যদি তার থেকে বেশি দূরে হয়, ধরো এটা বেরোলো x, তার থেকে বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো, কম হলে পারবো না। তাহলে মিনিমাম ডিস্টেন্স। আর শব্দের বেগ ধরে নিচ্ছি, বায়ুতে শব্দের বেগ সমান ভি। ভি এর মানটা বলে দেওয়া থাকবে, আমি একটা মান বসিয়ে করব। তাহলে এই হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, এটা হলো প্রতিফলক, এই হলো সোর্স বা শ্রোতা একটা শব্দ করলো ক্ষণস্থায়ী, দূরত্বটা হলো এক্স মিটার, ভিটাকে ধরেছি মিটার পার সেকেন্ড ধরে। তাহলে শব্দটা যাবে, ফিরে আসবে। মনে করি শ্রোতা
ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব সমান x মিটার। সুতরাং গিয়ে ফিরে আসতে হবে 2x মিটার পথ শব্দ যেতে ন্যূনতম সময় হতে হবে 1/10 সেকেন্ড। তাহলে ন্যূনতম সময় কত হতে হবে? 1/10 সেকেন্ড, তার থেকে বেশি হলে ভালো। এবার বেগ মানে কি জানি, সুতরাং দূরত্ব সমান বেগ ইনটু সময়, বা সরণ ইকুয়ালস টু বেগ ইনটু সময়। তাহলে আপ ডাউনে মোট সরণ কত, দূরত্ব কত যাচ্ছে, দূরত্ব হিসাবে ধরছি, তাহলে হলো 2x, কত দ্রুতি নিয়ে যাচ্ছে v, সময় হচ্ছে 1/10। আপ ডাউনে মোট দূরত্ব গেল x গেল, x ফিরল, তাহলে 2x সরণ হিসাবে ধরলাম না। শব্দের দ্রুতি হলো v, দূরত্ব সমান দ্রুতি ইনটু সময়। কোন সূত্র? দূরত্ব সমান দ্রুতি গুণ সময়। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাচ্ছি v বাই 2। এবার v এর যা মান দেওয়া থাকবে, যদি v বলে দেওয়া থাকে, তাহলে ন্যূনতম ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব কত হলো? v বাই 20। এর থেকে বড় হলে, এই দূরত্বটা যদি এর থেকে বড় হয় তাহলে শোনা যাবে, কম হলে শোনা যাবে না। তার মানে এবার v জেনারেলি বললাম ধরো 330, যদি ধরি v সমান 330, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কত হবে? 330 বাই 20 মিটার, মানে 16.5 মিটার। তাহলে 330 যদি ধরি শব্দের বেগ বায়ুতে, সেক্ষেত্রে ডিস্টেন্সটা আসছে 16.5 মিটার ডিস্টেন্সটা আসছে। জেনারেল সূত্র তাহলে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে x = v বাই 20। অঙ্কের ক্ষেত্রে যেভাবে লিখিয়ে দিলাম এইভাবেই তোমরা প্রমাণটা করতে দেয়। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শ্রোতা এবং প্রতিফলকের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় কি করে করব, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে তাহলে সূত্র হলো v বাই 20। আচ্ছা, এরপর চলে আসি আমাদের পরবর্তী বোধগম্য শব্দ। আমরা যে কথাগুলো বলি তাতে অসংখ্য সিলেবেল নিয়ে যুক্ত হয়, সিলেবেলে গঠিত। তো বোধগম্য শব্দের ক্ষেত্রে আমাদের যে পদাংশ বা সিলেবেল থাকে, নেক্সট হেডিং বোধগম্য শব্দ। আমরা যে কথা বলি তার মধ্যে একাধিক পদাংশ সমন্বয়ে একটা শব্দ উৎপন্ন করি। ম্যাক্সিমাম প্রতি সেকেন্ডে আমরা 5টি পদাংশের বেশি উচ্চারণ করতে পারি না, ম্যাক্সিমাম 5টা। তাহলে সুতরাং এক বোধগম্য শব্দ মানে হচ্ছে একাধিক পদাংশ যুক্ত শব্দ। প্রতি সেকেন্ড সময় সর্বোচ্চ উচ্চারিত পদাংশের সংখ্যা 5টি। তাহলে
তাহলে প্রত্যেকটা পদাংশের জন্য কত টাইম লাগছে 1/5 সেকেন্ড। তাহলে 1/5 সেকেন্ডে শব্দ যাবে আবার গিয়ে ফিরে আসবে। যদি এক পদাংশযুক্ত শব্দ বলি তাহলে সেই ক্ষেত্রে গেল গিয়ে ফিরে এলো, মানে টাইম লাগবে 1/5। সুতরাং একটি পদাংশযুক্ত শব্দের প্রতিধ্বনি একটার ক্ষেত্রে হিসাব করব, যদি 2 হয় 2 দিয়ে গুণ, 3 হয় 3 দিয়ে গুণ। একটি পদাংশযুক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব সমান। দেখি, দেখো 1 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চারণ করতে পারি 5টা পদাংশ। যেমন হলো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে 3, কেমিস্ট্রি, কেমিস্ট্রি 3 পদাংশ, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হবে 5টা। তাহলে একটার জন্য কত টাইম লাগবে 1/5 সেকেন্ড। তাহলে 1/5 সেকেন্ডে এই যদি প্রতিফলক হয় তাহলে 1/5 সেকেন্ডে যাবে আবার ফিরে আসবে। তাহলে দূরত্ব কত, বেগ যদি বলি v, তাহলে 1/5 সেকেন্ডে কত যাবে, 1/5 সেকেন্ডে যাবে কত, v * 1/5 হলো। তাহলে এই দূরত্বটাকে আমরা x ধরি, এই দূরত্বটাকে আমরা x ধরি। তাহলে আপ ডাউনে দেখো, তাহলে 1/5 সেকেন্ডে গিয়ে ফিরে আসবে, তাহলে এটা সমান 2x, দূরত্ব সমান x ধরে নিলাম, x মিটার। তাহলে এই ক্ষেত্রে x টা কত আসছে, v/10। তাহলে একমাত্রিকের ক্ষেত্রে v/10, যদি শব্দের বেগ ধরি v সমান ধরি 330 মিটার, সেই ক্ষেত্রে একমাত্রিকের ক্ষেত্রে আসছে 33 মিটার। একমাত্রিক শব্দের ক্ষেত্রে দূরত্বটা বা এক পদাংশযুক্ত শব্দের ক্ষেত্রে দূরত্বটা আসছে 33 মিটার। তাহলে দুই পদাংশযুক্ত শব্দের ক্ষেত্রে হবে 66 মিটার, 3 পদাংশযুক্ত শব্দের ক্ষেত্রে হবে 99 মিটার, দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমরা এইভাবে পেয়ে গেলাম। তাহলে কি হলো, 1 সেকেন্ডে ম্যাক্সিমাম আমরা 5 পদাংশযুক্ত বা 5 মাত্রিক শব্দ উচ্চারণ করতে পারি। তাহলে প্রতি পদাংশের জন্য টাইমটা হলো 1 সেকেন্ডে 5টা, তাহলে একটার জন্য হলো 1/5 সেকেন্ড। তাহলে 1/5 সেকেন্ডে শব্দটা গিয়ে ফিরে আসতে হবে। তাহলে 1/5 সেকেন্ডে শব্দ কত যায়, v * 1/5। শব্দ দূরত্ব সমান দ্রুতি ইনটু সময়, তাহলে v * 1/5। সেই সময় কত যাচ্ছে, যাবে x, আসবে x। তাহলে 2x = this, then x = v/, তাহলে একমাত্রিকের ক্ষেত্রে তাহলে হলো 33 মিটার। ভিটা কিন্তু দেওয়া থাকবে, সব সময় যে 33 হবে তা নয়, এটা 340 দিতে পারে, এটা 332 দিতে পারে, বিভিন্ন। তো v এর মান আলাদা হলে কিন্তু x টা আলাদা হবে। এটা হচ্ছে আমরা শিখলাম একমাত্রিক শব্দ বা এক পদাংশযুক্ত, সেটা প্রতিফলক, এটা হচ্ছে সোর্স বা শ্রোতা, এটা হচ্ছে একমাত্রিক শব্দ। তাহলে যত মাত্রিক হবে, একমাত্রিকের জন্য v/10, দ্বিমাত্রিকের জন্য 2v/10, ত্রিমাত্রিকের জন্য 3v/10, লাইক দিস। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেমন একটা আমরা এক্সাম্পল করে রাখি, কেমিস্ট্রি বলছিলাম, সেটা একটু বলে রাখি, তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যেটা কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শুনতে চাইছি, কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে চাইছি। তাহলে এখানে সিলেবল কটা, 1টা 2টো 3টে। তাহলে সিলেবল বা পদাংশ হলো
3টি। তাহলে একটা পদাংশ জন্য সময়ের ব্যবধান হচ্ছে 1/5 সেকেন্ড। তাহলে 3টির জন্য সময় তাহলে কত হবে? ন্যূনতম সময় তাহলে হলো, প্রতিধ্বনি শুনতে গেলে ন্যূনতম সময় মানে শব্দ গিয়ে ফিরে আসতে গেলে ন্যূনতম সময় কত দরকার? 3 × 1/5 সেকেন্ড, মানে 3/5 সেকেন্ড। তাহলে শব্দ যাবে কত? 2x, গেল x, ফিরে এলো x। তাহলে 2x = শব্দের বেগ যদি বলি 340, তাহলে 340 × 3/5। শব্দের বেগ ধরেছি, বলে দিল 340। বিভিন্ন মান নিয়ে করে দেখাচ্ছি, কারণ মনে রাখবো বেগ নির্দিষ্ট নয়, যেটা দেওয়া থাকবে সেই অনুসারে করতে হবে। ওকে, তাহলে x চলে এলো কত? 340 × 3/10, তাহলে 3 × 4 = 12, মানে 102 মিটার। তাহলে ন্যূনতম দূরত্ব হতে হবে প্রতিফলকে 102 মিটার হতে হবে, তাহলে কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনিটা স্পষ্টভাবে শোনা যাবে। ওকে, ওইখানে ভুল লিখেছি, TRY হবে। তো এই হলো এরকম ধরনের প্রবলেমগুলো তোমাদের দেয়, এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। এরপর প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা দুটো জিনিস প্রমাণ করব। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমাদের বিমানের বা এরোপ্লেনের উচ্চতা এবং সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা যায়, সেই দুটো একটু শিখতে হবে। দুটো অ্যাপ্লিকেশন আমাদের পড়তে হবে ভালো করে বুঝে নিয়ে। খুবই সহজ, কঠিন কিছু নয়। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রে, মানে ধরো কোন একটা জাহাজ আছে, আমি খুব ভালো আঁকতে পারি না, জাস্ট মোটামুটি একটা আঁকার মতন আঁকছি, তোমরা ভালো করে এঁকে নেবে। তো একটা জাহাজ, স্থির অবস্থায় আছে, তাই জাহাজ নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। তো জাহাজটা সমুদ্রপৃষ্ঠে ভাসমান অবস্থায় আছে। আটকে রাখা আছে, নাহলে আবার পড়ে টরে যেতে পারে। একটা কথা করে দিলাম, দেখতে ভালো লাগছে। ওকে, তো জাহাজটাকে আমরা, স্থির জাহাজ আছে সমুদ্রে, তো জাহাজ একটু ডুবে থাকবে। তো সমুদ্রের এইটা তলভাগ, তলদেশ। তো যতটা ডুবে আছে সেইটা হলো ডি। কতখানি জাহাজের কতটা অংশ ডুবে আছে সেই ডিসটেন্সটা ডি, সেটা তো মাপতেই পারি, কোনো সমস্যা নেই। এখানে একটা, এটা এ পয়েন্ট, এখানে একটা বিস্ফোরক রাখা আছে, আর এখানে আছে ডিটেক্টর যে শব্দটাকে ক্যাচ করবে, বি। তো আর এই গভীরতাটাকে বলছি এইচ। তাহলে মোট গভীরতা কত হলো? এইচ প্লাস ডি। তো আমাদের এইচটা ক্যালকুলেট করবো কিভাবে? তো লাল কালি করে গেল। তো আমরা যখন একটা শব্দ উৎপন্ন করবো এ থেকে, এটা হলো সোর্স অফ সাউন্ড, এটা হলো ডিটেক্টর,
এখান থেকে যখন শব্দ উৎপন্ন করবে একটা শব্দ সোজা পথে চলে যাবে, সোজা পথে গেল, এ থেকে বিতে পৌঁছলো। আর এখানে ধরে নিচ্ছি শব্দের বেগ, এর ভিতরে শব্দের বেগ মানে সমুদ্রের জলে শব্দের বেগ ধরলাম ভি। আর একটা শব্দ কি হবে, এখান থেকে গিয়ে তলদেশে প্রতিফলিত হবে, গিয়ে এখানে ফিরে আসবে। ক্লিয়ার? তাহলে একটা শব্দ এখান থেকে উৎপন্ন হলো, চারিদিকে যাচ্ছে শব্দটা, তাহলে ফার্স্ট যে ডিটেক্ট হবে সেটা বিতে, শব্দ শুনতে পাবে, শব্দ ধরা পড়বে, সেটা হলো সোজা যাওয়ার জন্য, কারণ এটা একটু বেশি দূরত্ব যাচ্ছে, গিয়ে ফিরে আসছে। তা বললাম এটা সি পয়েন্ট, আর এই মিডিল পয়েন্ট হলো ই। ছবিটা কেমন আসছে একটু দেখে নিই। দারুণ জাহাজ আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তোমরা নামকরণ করে নেবে জাহাজের, তোমাদের দায়িত্ব। নিজের নামে একটা জাহাজের নাম রাখবে, নাম দিয়ে দেবে নিজের নাম দিয়ে। তো দেখো, তো শব্দ একটা যাচ্ছে সোজা পথে, এ থেকে বি বরাবর যেটা গেল তার যে সময় লাগবে, এ থেকে সি হয়ে সি থেকে বি নিশ্চয়ই বেশি সময় লাগবে। কেন? এটা বেশি পথ যাচ্ছে। তাহলে এটা হলো উৎস, আর বিটাকে বলছি আমরা শব্দ যেখানে ধরা পড়বে, শব্দের ডিটেক্টর, বা শব্দের আমরা বলতে পারি কোন একটা নাম যদি বলি, সিটাকে গ্রাহক যন্ত্র, গ্রাহক, এটা হচ্ছে প্রেরক, এটা গ্রাহক যন্ত্র, হাইড্রোফোন বলা হয় যন্ত্রটাকে। তো যাই হোক, গ্রাহক যন্ত্র আছে। তো এ থেকে বিতে যে শব্দটা সোজা যায়, সোজা পথে শব্দের যেতে সময় লাগে বললাম t1। অতএব ab সমান vt1। আশা করি বোঝা গেছে। দূরত্ব সমান দ্রুতি ইনটু সময়, তাহলে এটা হলো vt1। এখান থেকে যেতে সময় লাগছে t1। ওকে, এবার এ থেকে সি হয়ে, এ থেকে সি হয়ে যেটা বিতে পৌঁছচ্ছে, এ থেকে সি, সিতে প্রতিফলিত হয়, সিতে প্রতিফলিত হয়। তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি এসি প্লাস সিবি, এসি সিবি। সেক্ষেত্রে সময় লাগছে, ধরলাম এখানে সময়টা লাগলো t2, তাহলে এটা সময় লিখতে পারি vt2। এসি প্লাস সিবি বা 2ac সমান vt2, কারণ এসি যা লেন্থ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, দেখতেই পাচ্ছি এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে দুটো বাহু সমান হবে। তাহলে এটাকে আমরা বললাম সেকেন্ড ইকুয়েশন। তাহলে এবার ছবি থেকে দেখো, লিখতে পারি এই যে ত্রিভুজ, এটা যে সমকোণী ত্রিভুজ ধরি, ত্রিভুজ এ সি ই তে কি লিখতে পারি, h স্কয়ার লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি, যদি এটাকে আমরা অ্যাঙ্গেল ধরি থিটা, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে h স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস a স্কয়ার। এই মানে বলতে পারি ab/2, এটা মিডল পয়েন্ট, তাহলে ab এর অর্ধেক। ওকে, তাহলে আমরা এখানে মান দুটো বসিয়ে দিলে vt2/2 হোল স্কয়ার মাইনাস vt1/2 হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা h পেয়ে গেলাম, h পেয়ে গেলাম কত, দেখো v স্কয়ার, v/2 টা কমন গেল, √t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। তাহলে h টা পেয়ে গেলাম v/2 √t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। তাহলে
গভীরতা কত বেরিয়েছিল h প্লাস d, তাহলে লিখে ফেলি। সুতরাং আমাদের যেটা টপিক ছিল গভীরতা, সমুদ্রের গভীরতা বেরোলো d ছিল জাহাজের অংশ আর h হলো নিচটার অংশ। তাহলে d প্লাস v/2, এটাকে যদি বলি y, মোট গভীরতাকে y বললাম, তাহলে y সমান √t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। খুব সহজ প্রমাণ, আমরা সেটা করে ফেললাম। এরপর আমরা করব প্রতিধ্বনির সাহায্যে আমাদের এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। ভালো করে বুঝে নেবে, অঙ্ক আসে তো সূত্র দিয়ে না করে ব্যাপারটাকে বুঝে নিয়ে করাটা বেশি সহজ। এই দিকে তাই যাচ্ছে কত, এদিকে যাচ্ছে কত, দিয়ে আমরা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, সেই সূত্র কাজে লাগালাম, কাজে লাগিয়ে প্রমাণ করে ফেললাম দিস। নেক্সট, প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। জাহাজ আমি মুছে দিলাম, কিন্তু ভিডিওতে থেকে গেল। এরোপ্লেনে উচ্চতা তো এই ধরো ভূপৃষ্ঠ, শব্দ প্রতিফলনের কোথা থেকে হবে? ভূপৃষ্ঠ থেকে হবে। তো এটাকে ট্রায়াঙ্গেল একটা এঁকে দিই। তাহলে এই অবস্থানে প্রথমে একটা এরোপ্লেন ছিল, এরোপ্লেন রাখতে হবে না, কি ঝামেলাটা আছে। খুবই বাজে এরোপ্লেন হচ্ছে, ওরা আর ভেবো না, আমি আঁকতে খুব একটা ভালো পারি না। মাছ মনে হচ্ছে দেখে, এরোপ্লেন তো মনে হচ্ছে না, মাছ যাচ্ছে, মাছ হয়ে গেল। যাই হোক, চাকা ঘুরছে, এই হতে থাকো, কিছু আঁকতে হবে না। আছে জানলা টানলা আছে, জানলা করে দিই, জানলা করলে এরোপ্লেন হয়ে যাবে। ওই হলো, বেশি বড় ল্যাজ হয়ে গেছে। দুর্ধর্ষ এরোপ্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, পুরো যুদ্ধ বিমান মনে হচ্ছে দেখে। তো এটা যখন এখানে ছিল, এতে যখন ছিল তখন একটা গুলি করেছে, এখান থেকে চালক একজন গুলি করেছে। তো গুলির শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে যাবে, এখানে যখন এরোপ্লেনটা আসবে আবার এরোপ্লেন আনতে হবে। আঁকতে পারতেই ভালো লাগে না। পাখি উড়ে যাচ্ছে, তো দেখো এরোপ্লেনের বেগ ধরে নিলাম va, এরোপ্লেন কিন্তু উড়ে যাচ্ছে। এখানে যখন শব্দ করলো, শব্দটা যতক্ষণে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছলো, এরোপ্লেন সে সময় এ থেকে বিতে চলে গেছে। এখানে একটা গুলি করেছে, বন্দুক চালনা করেছে, শব্দ উৎপন্ন করেছে, ক্ষণস্থায়ী শব্দ। শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, যে সময় শব্দটা এখানে পৌঁছেছে এরোপ্লেনটা সেই সময় এখানে পৌঁছে গেছে। ওকে, তাহলে শুনবে কি করে? তাহলে শব্দের বেগ ধরলাম vs, তাহলে শব্দটা vs বেগ নিয়ে এলো
ফিরে চলে গেল, এটা পি, আর এই পয়েন্টটা সি, আর এটা হলো আমাদের হাইট এইচ। তাহলে ধরে নিই এরোপ্লেনের বেগ সমান ভি এ, মাধ্যমে শব্দের বেগ মানে বায়ু মাধ্যমে ভিএস। মনে করি এই অবস্থানে উৎপন্ন শব্দ টি সময় প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে বিতে পৌঁছায়। ওই সময় এরোপ্লেন, শব্দটা যে সময় এখানে পৌঁছাবে সেই সময় এরোপ্লেনকে ওখানে পৌঁছে যেতে হবে, নালে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে না। এরোপ্লেন ভিএ বেগ নিয়ে ভিএ বেগে এ থেকে বিতে পৌঁছে, টাইমটা একই। তাহলে যে সময় এরোপ্লেন, তাহলে এরোপ্লেন কত যাচ্ছে এবি, অর্থাৎ এবি সমান ভি এ ইন্টু টি, আর 2ac সমান, এটাকে 2ac লিখে দিলাম, এসি প্লাস সিবি তো একই, সমান ভিএস ইন্টু টি, কারণ এইদিকে যাচ্ছে শব্দ আর এইদিকে যাচ্ছে এরোপ্লেন। তাহলে আবার একই রকম, তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটা এডি বললাম। তাহলে এসি মানে ভি এস ভিটি বাই 2 মাইনাস ভি এ টি, এটা পুরোটা কত ভি এ ইন্টু টি, তাহলে অর্ধেক আবার এইটুকুনি, এইটুকুনি এবির অর্ধেক এডি, তাহলে ভি এ বাই 2। তোমরা যখন আঁকবে নর্মালি এরোপ্লেন আঁকা দরকার নেই, আঁকতে যারা পারবে তারা ভালো, অবশ্যই ভালো। তাহলে উচ্চতা চলে এলে এইটাই হচ্ছে এরোপ্লেনের উচ্চতা। এরোপ্লেনের ভূপৃষ্ঠ থেকে তাহলে এখান থেকে আমরা h পেয়ে গেলাম t/2 রুট ওভার va স্কয়ার মাইনাস va। তাহলে এরোপ্লেনের উচ্চতা আমাদের বেরিয়ে গেল, ভূপৃষ্ঠ থেকে আনুমানিক উচ্চতা কত, এটা আনুমানিক উচ্চতাই বেরোচ্ছে। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম, এরোপ্লেনের উচ্চতা h বেরিয়ে গেল, কিছু দেখা যাবে না, t/2 রুট ওভার শব্দের বেগের স্কয়ার মাইনাস এরোপ্লেনের বেগের স্কয়ার। তাহলে আমরা এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করে ফেলব। ছবিটা ক্যামেরা এটা দিয়ে দেখতে কেমন লাগে? বাবা, বিভৎস এরোপ্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে দুরন্ত গতিতে, দুরন্ত ঘূর্ণি, তাই লেগেছে তাক। যাই হোক, আজকে এমনি আলোচনা করলাম, আর লাস্ট অংশ আমাদের বাকি থাকলো। তো তোমরা ভালো করে করে নেবে, রোজই একই কথা বলি, আজও একই কথা বলছি, ভালো করে করবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দেবে, এটা তোমাদের কাজ। লিখে দেবে কমেন্টে কেমন লাগলো, ভালো লাগলো না স্যার খুব বাজে লেগেছে, সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারিনি স্যার, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, বুঝতে না পারলে বলবে, কোনো জায়গায় সমস্যা হলে বলবে স্যার আপনি ছবি আঁকতে পারেন না, সেটাও বলতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো তোমরা সেটা করবে, আর যাই করো ভালো করে পড়ে নিও, ভালো লাগুক খারাপ লাগুক, খারাপ লাগলে তো পড়া যাবেই না, ভালো লাগলে পড়বে, ঠিক আছে। তো
তো যাই হোক, একটু মজা করেই বললাম। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আমরা শব্দটা প্রায় শেষ করে ফেলেছি, এখনও অনেক কিছু বাকি আছে, প্রায় শেষ করে ফেললাম, অনেক কটা টপিক এখনও বাকি আছে। তো যাই হোক, আমাদের যতটা পারলাম আজকে পড়ালাম, আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে বাকি অংশ নিয়ে ফিরে আসবো। তো এই সূত্রগুলো দিয়ে একটু অঙ্ক করার চেষ্টা করো, যে সূত্রগুলো আজকে পড়ালাম। আজকের অঙ্ক করার টাইম নিয়ে অনেকটাই পড়িয়ে ফেলেছি, অনেকটা সময় হয়ে গেছে, খুব গরম লাগছে। তো যাই হোক, তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমি করে যাই এভাবে, তোমরা দেখতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, বুঝে নাও, ভালো করে বোঝাটা দরকার, ভালো করে শিখতে হবে, এটাই টার্গেট। নেক্সট ইয়ার মাধ্যমিক দেবো, তো তখন তার জন্য পড়াশোনায় মন দেওয়াটা এখন থেকে খুব জরুরি। তো আমরা আবার এটা শেষ করেই আবার মাধ্যমিক শুরু করে দেবো। তো এই বছর তার কিছু মনে হচ্ছে, জানি না, এখনো সরকার থেকে কোনো নির্দেশ আসেনি। শিখে রাখা ভালো, পড়ে রাখা শিখে রাখা ভালো, কারণ এখন থেকে পড়াটা কন্টিনিউ করলে অভ্যস্ত হও, তাহলে আমরা পরে গিয়ে আবার মাধ্যমিকের জন্য প্রথম থেকেই খাটতে শুরু করে দেবো। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ মনে করো মাধ্যমিকের জন্য কোনো চ্যাপ্টার দেখতে শুরু করবে, যেমন আছে আলোটা, আমি রিসেন্ট শুরু করলাম, ওটা খুবই সহজ চ্যাপ্টার, দেখে রাখতে পারো। আলোর প্রতিফলনটা আমি ভিডিও দিয়েছি কালকে, তোমরা যদি ইচ্ছে হয়, যারা আগ্রহ দেখাতে চাও তারা দেখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, শেখার জন্য সব কিছু। মনেই করো না ক্লাস 9-এই আলোটা আছে, সেটা হলেও তো দেখতে পারো, কোনো অসুবিধা নেই, শিখে রাখার জন্য সব কিছুই আছে। ওকে, তো এই বলে শেষ করি। আর তোমরা লিখে নেবে ভালো করে, আর ভালো করে পড়ে নেবে, শুনবে কথাগুলো, তাহলেই হবে। ঠিক আছে, এই বলে শেষ করছি, আবার সামনের দিন দেখা হবে।